শাহবাগ পৌরসভা 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি 2 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মোল্লা, উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি শাহবাগ পৌরসভা বিপ্লবী সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, বিশেষ অতিথি সংগ্রামী সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি আল্লাদ মোহাম্মদ গুফু, বিশেষ অতিথি জনাব গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রদীপ এখানে বসো, ব্যক্তিগত ক্যামেরা এখানে ছবি তোলার দরকার না, যারা মিডিয়া আছেন থাকেন, আর এরা একটু সাইড থেকে যারা বসে আছে তাদের ডিস্টার্ব করলে তো হবে না। উপস্থিত শহীদ জিয়া সৈনিক ভাই বোরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকে অনেক বক্তব্য শুনেছি, যে কথাগুলো না বললেই নয় সেটা হলো যে নানা কারণে ইলেকশন খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা 17 বছর একদম উপর থেকে নিচ পর্যন্ত কেউ শান্তিতে থাকতে পারি না। নানা রকম ঘটনা, মামলা হামলা, এবং এমন কিছু করে নাই যে এলাকায় আসা তো দূরের কথা, যেখানে পলে আছি সেখানেও আমরা পলে শান্তি পাইনি। আজকে জিয়া পরিবারের প্রতি অত্যাচার হয়েছে, 10 বছর জেল দিয়েছে, 2 বছর জেলে তাকে একদম ফিজিক্যালি থাকতে হয়েছে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই দেশ থেকে বিতাড়ন করা হয়েছে, তার নামে একাধিক মিথ্যা মামলায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, রায় দেওয়া হয়েছে, এবং তাদের ইচ্ছা ছিল যে এই ধরনের নানা নির্যাতন করে তারা যেন মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, রাজনীতি তারা বাদ দেয়, এবং বিএনপির মতো একটা বড় দলের অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে। কিন্তু যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো স্বাধীনতার ঘোষক হাতে তৈরি হয়েছে, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, দরদ নিয়ে যে দলের তৈরি, যে দলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে এবং 2001 সালে তার মেধা প্রজ্ঞা অভিজ্ঞতা দিয়ে ক্ষমতায় এনেছেন, এবং যে দল হাঁটি হাঁটি পা পা করে 17 বছরে তারেক জিয়ার নেতৃত্বে হাজারো চক্রান্তের পরও কেউ দল থেকে চলে যায় নাই, কোনো লোভ প্রলোভন, কোনো ভয় ভীতিতে ভীত না হয়ে দলের আনুগত্যের প্রতি 100% অগ্নি পরীক্ষা দিয়ে সবাই ঐক্যবদ্ধ ছিল। সেই দলের একটি অগ্নি পরীক্ষা ফেব্রুয়ারি 2026। অনেকে অনেক কথা বলতে পারে, আমরা প্রতিপক্ষকে দুর্বল ভাববো না। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স 80 বছর। তারও এখন ইচ্ছা যে দল এত জনপ্রিয় ছিল, একবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং একবার খালেদা জিয়ার নেতৃত্বে একাধিকবার যে দল ক্ষমতা অধিষ্ঠিত ছিল, শেখ হাসিনা হাজার চক্রান্তে পরও এই দল এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, টিকে আছে। সে জীবন দশায় দেখে যেতে চায়। এই দল এখনো জনপ্রিয়, এই দলকে মানুষ এখনো পছন্দ করে। ধানের শীষ মার্কাই সবচেয়ে জনপ্রিয় মার্কা, এবং এই নির্বাচনে বিএনপির ক্ষমতায় এসে বাংলাদেশে সারা বিশ্বকে দেখিয়ে দেয় চক্রান্ত করে কোনো একটি জনপ্রিয় দলের মনোবলকে ভেঙে ফেলা যায়। এবং আমাদের নেত্রী খালেদা জিয়ার ইচ্ছাও তাই, উনি জীবন দশায় দেখে দিতে চান এই দল এখনো জনপ্রিয়তা নিয়েও বাংলাদেশে টিকে আছে, এবং সারা জীবন যতদিন বাংলাদেশ থাকবে এই দল টিকে থাকবে। এটা খালেদা জিয়ার ইচ্ছা। অতএব সেরকম একটি নির্বাচনকে তো হেলাফেলা করার কোনো সুযোগ নাই। আজকে দেখেন শেখ হাসিনা যে কিভাবে তড়ি ঘড়ি করে পালিয়ে গেল, যে হুঙ্কার দিয়ে বলেছিল আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না, কিন্তু আমরা টিভির পর্দায় দেখেছি সে গাড়ির থেকে দৌড়ায় প্লেনে হেলিকপ্টারে উঠছে,
কারণ তার কাছে মনে হচ্ছে যে 1 মিনিট লস হইলে আমাকে এখানেও আইসা বোধে ছাত্ররা ধরতে পারে, গুলি করতে পারে। অতএব জীবন বাঁচানো যে যে ভয় পায় আর যে মানে অপরাধ করেছে তার পরিণতি এরকমই হয়, পৃথিবীর ইতিহাসে এটা বলে। আমি কখনো দেখি নাই যে এই মেম্বার চেয়ারম্যান, একটা সরকার পতন হলে মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, কাউন্সিলর, মেয়র, মন্ত্রী সবাই একসাথে পলায় যায় কেন? তুলনায় এত জনপ্রিয়, তবু লক্ষ লক্ষ ভোট বাক্স করে ফিরে দিত, যত ভোট নেওয়া দরকার তত ভোট নেওয়া হয়েছে। অনেক প্রার্থীরা দেখাইছে জামানত বাজেয়াপ্ত, আরে ভোটই হয় নাই, তুই সিল মেরে বেড়া হিসাব করে ক্যালকুলেটার কত ভোট দেখাইলে একজনের জামানত বাজেয়াপ্ত। আপনারা জানেন কি না যে টোটাল কাস্টিং ভোটে 12.5% ভোট কিংবা 1/8 ভোট যদি প্রতিপক্ষ না পায় তাহলে এটা জামানত বাজেয়াপ্ত। এটা এক ধরনের মানে অপমানজনক কথা। এবং ওই জামানত বাজেয়াপ্ত হলে ওই প্রার্থী আর তাদের যে জামানতের টাকা 10,000, 20,000 কি 25,000 থাকে, ওই টাকা আপনি তুলতে পারবেন না। এটা একটা নিয়ম। তো এরকম কিন্তু সব জায়গায় তারা সিল মেরে মেরে দেখাইছে ওর জামানত বাজেয়াপ্ত, ওর জামানত বাজেয়াপ্ত। তারা বিশাল ভোট, যে সে 2 লক্ষ ভোটও পাইতো না, সে 5 লাখ ভোট দেখাই দিল যে আমাকে জনগণ অনেক ভোট দিছে। তোরা এখন পলাশ কেন? কে? জনগণের সামনে যা, গিয়া সালাম দে, ভাই আমাকে রক্ষা করেন, পলাশ কেন? তো ওদের কথা বলে শেষ করুন। বিডিআর হত্যাকাণ্ড দেখেন, এই বিডিআরদের কাজ ছিল সীমান্ত পাহারা দেওয়া, এবং এরা খুব ভালোই কাজ করছে। এবং ইন্ডিয়াদের সাথেও কিন্তু তুমুল অনেক যুদ্ধ হয়েছে, আপনার সব কাহিনী জানেন না। ইন্ডিয়াকে কোনো পাত্তাই দিত না। কিন্তু শেখ হাসিনা যে 111 সনে দেশ থেকে বাইরে চলে গেল, তখন একটা দেশের সাথে তার এরকম একটা চুক্তি হয়েছে, তোমাকে আমরা ক্ষমতায় আনবো, কিন্তু আমাদের কিছু মিশন অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তার মধ্যে 1 নম্বর মিশন ছিল যে তুমি ক্ষমতায় এসে 1 মাসের মধ্যে এই বিডিআরকে ম্যাসাকার করতে হবে, এবং বিডিআরের উসিলায় আর্মিকে ম্যাসাকার করতে হবে। আপনারা বিশ্বাস করবেন না যে 57 জন অফিসারকে মারা হয়েছে। এরা আর্মিতে যদি আপনি 70 জন অফিসারের লিস্ট করেন যারা বিভিন্ন পুরস্কার পেয়েছে দেশে বিদেশে, যাদের সুনাম আছে এবং যাদের মেধা আছে, যারা ভালো রেজাল্ট করছে, এর মধ্যে 70 জনের মধ্যে 57 জন ওই এক অনুষ্ঠানে মেনে ফেলছে। সবাইকে ওখানে প্ল্যান করে লিস্ট করে করে ইনভাইট করছে যে কালকে তুমি যাবা। এখন বিডিআর হাতে অস্ত্র তুলে দিচ্ছে, ওদের অস্ত্র আছে, যে অস্ত্রাগার থেকে নিয়ে যাও। আর ওই অনুষ্ঠানের নিয়ম হলো যে আপনি অস্ত্র হাতে থাকতে পারবেন না, কোনো সেনা কর্মকর্তায় অস্ত্র নেই। আপনি দেখেন প্রধানমন্ত্রী তার যমুনা ভবনে বৈশা প্ল্যান করতেছে, সেনাবাহিনী প্রধানকে ডাকে নিয়ে বসায় রাখছে, অমুককে ডিজিএফআই এনএসআই সব বসায় রাখে, বলছে না। সবাই বলতেছে, ওরা ফোন করে বলতেছে সাকিল যে ডিজি ছিল যে আমাদের হেল্প লাগবে, সেনাবাহিনী হেল্প করো। সে একজন সেনা কর্মকর্তা। আর প্রধানমন্ত্রী কইতেছে ওখানে যাওয়ার দরকার না, আমি আলোচনা করতেছি। যখন মারা শেষ, কারা মারছে অন্য জায়গার থেকে লুকে না, তারপরে সে বললো যে ঠিক আছে, এটা আমি দেখতেছি। ওদের সাথে আলাপ হয়েছে, ওরা অস্ত্র জমা দিব। প্রথম দিন মারছে ধরেন 40 জন, আরও 17 জন বেঁচে ছিল। 17 জনকে খুঁজা খুঁজা মারছে, ড্রেনের নিচে পলাইছে, অমুক জায়গা পলাইছে, সবাইকে মারাইছে। আওয়ামী লীগ দিয়া মিছিল করাইছে বিকালবেলা। মিছিলের লোক ছিল 30-40 জন, ভিতরে ঢুকছে। মিছিল যখন বেড়ে যায় 200 লোক বেড়ে গেছে। তো এই যে সব নাটক, এইগুলো প্রকাশিত হবে। এবং এই যে বিডিআরকে আপনি 152 জনকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, 161 জনকে আপনি যাবজ্জীবন দিলেন, এগুলা তো আল্লাহ গজব নাজিল হলেন। তারা কিছুই জানে না। তাদের একটা নাটক করতে বলা হয়েছিল, এবং বিডিআর মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, আর্মি মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন। মানে একটা দেশের যারা মূল শক্তি সামরিক সাইডে, আধা সামরিকে, তাদের এখন কোনো সাহস নাই। দেশটাকে কিভাবে একসময় পাকিস্তান বুদ্ধি করছিল না, বুদ্ধিজীবীকে মেরে এই দেশটাকে ধ্বংস করে ফেলবেন, শত শত বুদ্ধিজীবী 14 আগস্ট মেরে ফেললো, সেরকম একটা চক্রান্ত হয়েছে এটা। আচ্ছা, অন্য কথা না বলে আমরা যেটা ইলেকশন নিয়ে গেছি, অতএব তার বিচার দেখেন। এই শেখ হাসিনা মানবতা বিরোধী ট্রাইব্যুনাল করলো, সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিল, আরও অনেককে ফাঁসি দিল। সে কি নিজে কখনো ভাবতে পারছে তার হাতে গড়া ট্রাইব্যুনাল যে বিরোধী দলকে দমন করার জন্য তৈরি করছিল, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনারে মৃত্যুদণ্ডের রায় হয়েছে? এটা কি শেখ হাসিনার জীবনে কখনো চিন্তা করছে?
অন্যের জন্য কুয়া কুটলে নিজের জন্য যে পড়তে হয় তার দৃষ্টান্ত হইল কিন্তু এইটা। এবং বাড়াবাড়ি করলে যে তারও কিছু পতন হয়, এবং আল্লাহর তরফ থেকে ন্যাচারাল ডিজাস্টার বলে কিছু কথা আছে যেটা আল্লাহ কন্ট্রোল করে, তার শ্রেষ্ঠ উদাহরণ বাংলাদেশে 5ই আগস্ট। অতএব আমরা যেন ভুলে না যায়, আমরা যারা রাজনীতি করি, যে জনগণকে দুর্ভোগ দিলে, জনগণের ভোটে ছাড়া নির্বাচিত হইয়া যা ইচ্ছা তাই করলে এদের মতো পরিণতিও কিন্তু হইতে পারে। আমরা যারা নেতা, যারা নির্বাচিত হব আগামীতে, তারা যেন এটা কখনো ভুলে না যায়। এইবারে নির্বাচন অনেক কঠিন হবে। আমরা সেই জন্য বলতে চাচ্ছি, সেটা হলো যে এইভাবে খালি মিটিং করে এটা কিন্তু কাজ হবে না। এইবার তো সুষ্ঠু নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। ভোটারকে নেগলেক্ট করলে হবে না। একজন গণ্যমান্য ব্যক্তি, তার সাথে আমি 2 মিনিট কথা কইলাম, আর একজন রিক্সাওয়ালারে লিফটেড দিয়ে চলে গেলাম, এটা কিন্তু করা যাবে না। সে দিনমজুর হোক, ও যাই হোক, ভ্যান চালক হোক, সবাইকে আলাদা গুরুত্ব দিতে হবে। এবং আমরা যেটা প্ল্যান করছি, এবং অর্ধেক ভোটার কিন্তু মহিলা, অর্ধেক ভোটার মহিলা। আমাদের মহিলা টিম আছে, আমরা মানে এই মাস পর্যন্ত দেখে সামনের মাসে একদম টিম করে দেব। ইউনিয়নে যে বাসিন্দা সে সেভাবে কাজ করবে, পৌরসভা যে যেখানে বাসিন্দা। অলরেডি এর মধ্যে কিন্তু একটি আমাদের প্রতিপক্ষ দল কিন্তু কিছু কাজ করেছে, ইদানিং তাদের আওয়াজ টাওয়াজ পাচ্ছি না, কিন্তু তারা গোপনে কি কাজ করে এটা তো আমরা সব জানিও না। ফলে ওদেরকে দুর্বল ভাবার দরকার নেই, তারা কি করছে জানি না, কিন্তু আমাদের কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, দোকানে দোকানে মার্কেটে গিয়ে ভোট চাইতে হবে। ধরেন আমরা যখন মানে তফসিল ঘোষণা পরে যে কাজটা করব, ধরেন একদিন আমি 1, 2, 3 গণসংযোগ করব। তা আমরা এক জায়গার থেকে হাঁটতে হাঁটতে 3, 4, 5টা পথসভা করব। আমরা একটার মধ্যে আমাদের 1, 2, 3 কাভার হয়ে যাবে। যেটুক কাভার না হবে সেটুকু আমরা আবার 3টা থেকে 5টার মধ্যে কাভার করব। আমি মনে করি এরকম গণসংযোগ মানে তিনটা ওয়ার্ড করে ধরলে পৌরসভা 3 দিনে আমরা মোটামুটি একটা উল্লেখযোগ্য জায়গা কাভার করতে পারবো। কারণ সবাই কিন্তু ক্যান্ডিডেটকে দেখতে চায়, যে ক্যান্ডিডেট আসছে কিনা, ক্যান্ডিডেট কিছু বললো কিনা, সেই রাস্তা দিয়ে হাইটা গেছে কিনা, আমাদের পাড়ার উদ্দেশ্যে কিছু বলছে কিনা। কারণ প্রত্যেকটা পাড়ার কিছু সমস্যা থাকে, এলাকা মহল্লা, সেগুলা কম বেশি ক্যান্ডিডেটের নলেজে না দিলে ওই এলাকা সম্বন্ধে ভোটাররা আশ্বস্ত হতে পারে না। তো সেই কাজগুলা আপনাদেরকে মাথায় নিয়ে করতে হবে, সুন্দর পরিকল্পনা অনুযায়ী আমরা করব। এবং আমরা যেহেতু এখানে যারা আছে সবাই ইলেকশনে অভিজ্ঞতা, এবং আমারও তো অনেক ইলেকশন করা অভিজ্ঞতা আছে, তা আমার মনে হয় যেগুলো আমরা ভালোই ম্যানেজ করতে পারবো। আর একটা বাস্তব কথা কি, ধর আমরা যারা অনেক দিন ধরে দল করি, দলকে অনেক ভালোবাসি, দলের প্রতি অনেক আন্তরিক, এবং দলের প্রতিটি কর্মকাণ্ড আমরা সক্রিয় থাকি, কম বেশি মানে কাজ করার চেষ্টা করেছি অতীতে, তারা দলের কোনো বিপদে দুর্যোগ মুহূর্তে বসে থাকতে পারি না এবং থাকি না। সেই জন্য ইলেকশন একটা কঠিন পরীক্ষা আমাদের দলের জন্য। আজকে ধরেন 17 বছর আমরা বাইরে ছিলাম, কোনো চক্রান্তে ইলেকশন হইল কি হইল না, কোনো চক্রান্তে যদি অন্য কিছু হয়, তো এইটা একটা স্বপ্ন দেখে আমরা আজকে প্রতিদিন রাতে ঘুমাইতেছি। আবারও তো একটা দুঃস্বপ্ন নিয়ে আমাদের কত বছর ঘুমাইতে হবে চিন্তা করেন। আমরা সবাই স্বপ্ন দেখতেছি কি, যে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে, এবং ক্ষমতা আসলে আমাদের অনেক বিপদ কেটে যাবে। আরে বাবা, আপনি অন্তত শান্তিতে বাসায় থাকতে পারবেন, এটাই তো কম না। এখানে কে আছে যে একবারও জেলে যায় নাই? কে আছে যে যার নামে একটাও মামলা হয়নি? তখন তো অন্তত মামলা আনতাজে হবে না, এত সহজে মামলা করবে না যারা বিএনপি। আর আমরা তো আওয়ামী লীগের মতো এত অপকর্ম করবি না, আমরা তো গায়ের জোরে মিথ্যা মামলা দেওয়ার লোক না, অন্তত বাসায় তো শান্তিতে থাকতে পারবো। তা আজকে আমরা কিন্তু সেই কারণে দলে ক্লান্তি লগ্নে, খালেদা জিয়ার 80 বছর বয়স, উনি জীবন দশায় দেখে যেতে চান, তার ইচ্ছা বাস্তবায়নের জন্য, তারেক জিয়ার নির্দেশ বাস্তবায়নের জন্য আজকে দল কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যেটা আপনারা অনেকে চিন্তাও করতে পারে না যে এরকম একটা বিভেদ ঐক্যবদ্ধ হয় কিনা। হয়, কারণ এর নাম বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল তৈরি করছে, এবং তারেক জিয়া দলের নেতৃত্ব দিচ্ছে। সে জানে যে কোন সময় কাকে দিয়ে কি কাজ করাতে হবে, তার থেকে ভালো কেউ জানে না। আজকে আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ শুরু করেছি, ইনশাল্লাহ সবাইকে ঐক্যবদ্ধভাবেই আমরা কাজ করব। এবছর আরেকটা জিনিস আমরা নতুন করবো, অন্যান্য সময় তাড়াহুড়া করে আমরা এজেন্টগুলা নিয়োগ দিয়েছি, আমরা অনেক সময় জানতাম না, দেখতাম না। এবছর আমরা এজেন্ট দিব
যারা পরীক্ষিত দলের জন্য, যাদেরকে আমরা বেশিরভাগে ফেস চিনি, যাদের পরিবার পরীক্ষিত, যাকে নিয়ে কেউ সন্দেহ করবে না, কারো ব্যক্তিগত সুবিধা অসুবিধার জন্য কোনো এজেন্ট হবে না। এজেন্ট হবে ওরে আমরা সবাই চিনি, ওর সামনে কেউ কথা বলতেই সাহস পাবে না, কিন্তু ও এক্সপিরিয়েন্স, ওর ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন নাই। এবং সেই এজেন্টের ট্রেনিং, ধরো আজকে 1 2 3 এজেন্টের তালিকা আমরা নিয়ে নিলাম 1 মাস আগে, নিয়ে তাদেরকে ট্রেনিং দিব। হ্যাঁ, পৌরসভার 5-7 জন থাকবে, আমি থাকবো, এরা সবাই কিছু কিছু কথা বলবে, আমিও তাদের উদ্দেশ্যে কিছু ট্রেনিং দিব। হয় কি, একটা ক্যান্ডিডেট যখন কথা বলবে এবং তার যদি কিছু নিজস্ব কৌশল তাদেরকে শিখিয়ে দেয়, সে তো আরও বেশি অভিজ্ঞ হবে, আত্মবিশ্বাসী হবে, এবং তার কোনো মিস্টেক হবে না। কারণ জামাতটা যে এক্সপার্ট, এরা ভালো কাজও জানে, খারাপ কাজও জানে। ওদের মোকাবেলা করার জন্য, খারাপটার জন্য প্রস্তুত থাকতে হবে যে এরা কী কী চালাকি করতে পারে। কারণ আমাদের বিভিন্ন যে আওয়ামী লীগ কী করছে, এইসব সব কাহিনী আজকে বলতে চাই না। ইলেকশনের সময় ব্যালট পেপারে এক একটা বান্ডেল করতেছে, আওয়ামী লীগের 80টার মধ্যে 100টা হইতেছে, আর আমার 120টার মধ্যে 100 হইতেছে। তো এইগুলো অনেক চক্রান্ত তারা করছে। প্রিজাইডিং অফিসার কী করতে পারে, পুলিং এজেন্ট কী করতে পারে, আমরা সব জানি। তো সেগুলো আপনাদের না শিখাইলে আবারও দেখবেন যে এই সময় গোপনে গোপনে ওরা কত রকম সুযোগ সুবিধা নিচ্ছে। আমরা কিন্তু সেই কাজগুলো বলবো। এক একটা ইউনিয়নের ট্রেনিং, আমার বাসায় দোতলায় 200-250 লোক অ্যাট এ টাইম বসতে পারে, কোনো সমস্যা নেই। আমরা সেখানে ট্রেনিং 1 ঘন্টা একটা ট্রেনিং দিয়ে ছেড়ে দিব। তাতে হবে কি, তাতে একটা কনফিডেন্ট হবে যে আমি ক্যান্ডিডেটদের সাথে কথা বলতে পারছি, এটা বলছি। তাদের মোবাইল নাম্বার থাকবে, লাগলে আমরা আলাদাভাবে পরে কথা বলবো। আমরা চাই এমন পরিকল্পিতভাবে যে অন্য সময় ইলেকশনের সময় প্রায় 1 মাস, সোয়া মাস, এইবার কিন্তু একটি সময় বেশি পাচ্ছি। এই কারণে আমরা তখন ইলেকশনে কাজই করতেছি, এখনও তফসিল ঘোষণা হয় নাই। তফসিল ঘোষণার পরে মনে হচ্ছে যে 2 মাস সময় পাবে। আমার জানা মতে এই 3-4টে ইলেকশন করছি, কোনো ইলেকশনের তফসিল ঘোষণার পর 2 মাস সময় পাইনি, কোনো ইলেকশনে না। তাহলে আমরা যে এতক্ষণ যে 1 মাস ঘুরলাম, 1 মাস তো আমরা ফাও পাইলামই। তো অতএব আমরা যাতে এটা প্রপারলি কাজে লাগাতে পারছি, এবং আরও 2 মাস জন্য আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আরও কোনো পরামর্শ থাকলে আমরা নিব। আমি একটা জিনিস বলতে চাই যে এই এলাকাতে একসময় আমাদের বিএনপি একটা শক্তিশালী ঘাঁটি ছিল। নানা কারণে অনেকে মনে করে সেই ঘাঁটি নাই, কিন্তু আমি সেটা মনে করি না। কেন? কারণ আসলে তো সুষ্ঠু নির্বাচনই হয় নাই। ভোটের সত্যিকারে ভোট হলে সে বুঝতাম যে হ্যাঁ আওয়ামী লীগের ভোট বাড়ছে না কমছে। ওরা সিল দিয়া ভোট বাড়ায় যদি কয় যে সব আওয়ামী লীগা হয়ে গেছে, এটা তো আমি মানব না। অতএব ওইটা নিয়ে আমাদের চিন্তা নাই। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের ভোট বাড়াতে কোনো সম্ভাবনাই নাই। ওরা কি করবে না করবে আমি জানি না। আমাদের যেটুকু শক্তি আছে, আমাদের যেটুকু ভোট আছে, ওইগুলা কালেকশন করতে পারলে না। ওদের ভোটের উপর ভরসা করে আমরা রাজনীতিও করি নাই, আর রাজনীতি করবো না। অতএব আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত বলতে চাই যে আমরা এবার পরিকল্পিতভাবে সুন্দর করে একটা গুছানো নির্বাচন করব, যেটা অতীতে আমরা করতে পারিনি। অন্যান্যবার তাড়াহুড়া হয়েছে, এক জায়গায় ডেট দিচ্ছি তো যাইতে পারি নাই, যাওয়ার কথা ছিল 4টায়, গেছি 7টায়। এইবার কিন্তু বিল্টু জানে, গফুরভাই জানে, আমরা কিন্তু মোটামুটি টাইম মেনটেন করি। আধা ঘন্টায় দিক সেদিক হতে পারে, কিন্তু আমি 2 ঘন্টা পরে যাবো এরকম কিন্তু কোথাও যায় না। বাট আমার বয়সও হয়েছে, জানটাও তো রক্ষা করতে হবে, সেটাও আপনারা খেয়াল রেখেন। আমি আশাবাদী যে আমাদের সেই পুরান টিমই তো আছে, এই টিম নিয়েই তো আমি আগে এমপি হয়েছি, তাহলে তো এখন তো আমি আর ভয় পাই না। আর ওই যে অনেকে মনে মনে করে যে ভাই ঠিক আছে আমরা পুরান টিম আছে, আপনিও আগে ডাক্তার সালাউদ্দিন হয়ে যান, আমিও ইনশাল্লাহ আগে ডাক্তার সালাউদ্দিন হয়ে যাব, যে সালাউদ্দিনকে আপনারা দেখেছেন জানেন। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে এই এলাকার জনপ্রতিনিধি হয়ে আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে যেন এলাকার উন্নয়ন, এবং বিশেষ করে এবছরে আমার কয়েকটা জিনিস পাইলট প্রজেক্ট আছে, ওই যে এনজিওরা বলে, সেটা পাইলট প্রজেক্ট কি? 1 নম্বর হলো মাদক। এটা আমি আগে করতে পারিনি, আগে এটা মাহাত্ম বুঝিনি। তো এই মাদক এটা নির্মূল করতে হবে, এটা আমার টার্গেট। কোথাও এই মাদকের সাথে যারা জড়িত, সে দলের কোন পদে আছে না আছে, এই ব্যাপারে কোনো ছাড় হবে না। আমি কিছু এলাকার নাম বললে এখানে তারা নেতারা আছে, কষ্ট করবে, নাম বললাম না। এবং কারা কারা জড়িত এটা আমি জানি, এখন লিস্ট ইলেকশনের জন্য অনেক কিছু বলবো না, কিন্তু এটা কমায় ফেলান, নাইলে তো ভাই ভোট কমে দেবো। মানুষ কিন্তু জানে যে এলাকায় যেটা হয় কারা করে, এটা জানে কিন্তু। কেন এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে কে করে? এই প্রশ্নটা যে আমাকে করে, আমি কি উত্তর দিব? তবে আওয়ামী লীগ তো নাই, তাহলে কে করে? যারা করে সে আপনি ধমক দিলে কথা শুনবে না, তাহলে আপনি কিসের নেতা?
তাহলে আপনার মতো নেতারা ভোট দিয়ে আমার লাভটা কি? এই যে প্রশ্নগুলো করে আমি সমস্ত নেতৃবৃন্দে করতেছি, ভাই অন্তত ইলেকশনের আগে আমাকে রক্ষা করেন, তারপর আপনাদের সকলের সহযোগিতা। আমি তো পারবো না, দেশ একজন চালায়, দেশ যে চালায় সেও তো একা দেশ শাসন করতে পারে না, আমাকে দিয়ে সবার ঠিক করতে হবে। আমি আপনাদেরকে ঠিক করব, এই বাজে কাজ থেকে দূরে থাকেন। আল্লাহ যে সোয়াব দেবো, এই সোয়াব আমাদের এখন দরকার। এখন আমাদের সব আজাইরা টাকা দিয়ে আমাদের কোনো কাজে আসবে না, মনে রাখেন। সবারই বয়স হয়ে গেছে, এখন আমরা ব্যস্ত দুর্যোগ চিন্তা করি সেবার পাশাপাশি। অতএব এমন জায়গার থেকে এমন টাকা আমরা কে না নেই যে টাকা জন্য আমার জন্য দুর্যোগ রিজার্ভ থাকবে, সেরকম জায়গার থেকে আমরা কেউ কোনো পর্যায়ে নেতার জন্য ইনভলভ না হই। পরিশেষে আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতায়। মাদক ছিনতাই যারা করে এলাকায় ঘুরে বেড়ায়, এইটা সাভারে হইতে দেওয়া যাবে না। ওই লোকটা সবাই চেনে, চিন্তাই করে ও ঘুরে বেড়াইতেছে, পুলিশ কিছু করে না। আর বেটা পুলিশ লাগবো না, আমরা দুইটা পুলিশে দিয়ে দেবো, বৈশা থেকে 5টা মামলা দিয়ে দেবো, যা তুই থাকা 6 মাস, তারপর দেখবো না তোর কী হয়। এইসব ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী ওর কাছে অস্ত্র আছে, ওই অমুক জায়গায় ওরা গ্যাং 5 জনে, এইসব কোনো গ্যাং ট্যাং থাকবে না, কোনো মস্তানি কোনো জায়গা না। আমরা জানি কোন একটা অস্ত্র আছে, সেই আওয়ামী লীগের অস্ত্র আমাদের কোনো নেতা নিয়ে চলতেছে। সেই আওয়ামী লীগের 5টা শুটার, সেটা আমাদের দলে অনেক লোক নিয়ে চলার চেষ্টা করতেছে। এগুলো আমরা এখন কিছু বলতে পারতেছি না, কোনো ছাড় হবে না। আমি মনে মনে নিয়ত করেছি, আল্লাহ কতদিন হায়াত দিচ্ছে জানি না, এমনও হইতে পারে যে এটা হয়তো আমার শেষ নির্বাচন। কিন্তু যাওয়ার আগে, জীবন থেকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এমন কিছু করতে হবে যেন উনি কিছু কাজ করে গেছে, যেটার জন্য সাভারবাসী আমাকে মনে রাখে। এবং আপনাদেরকে সাথে নিয়ে একটা শান্তি সাভার, সুন্দর সাভার, গ্রিন সাভার, ক্লিন সাভার আমরা উপহার দিতে চাই, যেটা সাভারবাসী কল্যাণ হবে না, বাংলাদেশের কল্যাণ হবে। অনেক হাজার হাজার ইন্ডাস্ট্রি, এখানে অনেক সরকারি প্রতিষ্ঠান, অনেক ভিআইপি লোকে আনাগুলো আছে। এটা যেন একটা বাংলাদেশের মডেল হয়, যে সাভার উপজেলা ঢাকা 19 আসন একটা মডেল উপজেলা, যেখানে গিয়ে শান্তি আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।